হয়রানি বনাম তাণ্ডব। বাদুড়িয়ায় বিডি অফিসের তুমুল হইচই, কিন্তু কেন? ৪৫ জনকে মৃত বলে দাবি জানিয়ে নাকি ফর্ম 7 জমা দেওয়া হয়েছে। তৃণমূল আঙুল তুলছে বিজেপির দিকে। ফরাক্কা কাণ্ডের কথা মনে করিয়ে দিয়ে পাল্টা বিডিও অফিসে তাণ্ডবের অভিযোগ বিরোধী দলনেতা। আর শুধু তাই নয়, ভিডিও পোস্টও করেছেন তিনি। বাদুড়িয়ার এই ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। ফরাক্কা ইটাহারের পর বাদুড়িয়া, ফের টার্গেট বিডিও অফিস। স্যারের আমলে বারবার আক্রান্ত শুনানি কেন্দ্র, ফের রাজ্যের শাসক দলের দিকেই অভিযোগের আঙুল। উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় বিডিও অফিসের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিরোধী দলনেতা। অভিযোগ, বাদুড়িয়ার চণ্ডীপুরে ৪৫ নম্বর বুথে ৩৩ জন মৃত ও ১২ জন ডাবল এন্ট্রি ভোটারের নামে ফর্ম 7 পূরণ করে জমা দেন বিজেপির মণ্ডল সভাপতি দীপক মণ্ডল। এই অভিযোগে শুক্রবার বিকেলে ভোটারদের সঙ্গে নিয়ে বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল। তারপর ঘরের মধ্যে ঢুকে বিডিও পার্থ হাজরার সামনে হাজির হয় ৪৫ জনই। কমিশনের বিরুদ্ধে হয়রানির অভিযোগে সরব হন তারা। আমার নামে মৃত বলে ঘোষণা হয়েছে, বিডিও অফিসে কমপ্লেন হয়েছে, তাই আমি এখানে বিডিওর কাছে দেখা করতে আসলাম। বিডিওকে বললাম আমার যে মৃত বলে ঘোষণা করেছে সে নিশ্চয়ই আমার ডেথ সার্টিফিকেট জমা দিয়েছে, না হলে আপনি গ্রহণ করলেন কি করে? যুদ্ধে বেঁচে যদি না থাকে তাহলে ইন্ডিয়ান গভর্নমেন্ট, ইন্ডিয়ান আর্মি আমাকে বলতো, আমার ফ্যামিলিকে খবর দিত, ডেথ সার্টিফিকেট দিত, আমাকে দাহ করা হোক, দফন করা হয়তো করতো, সে তারও রেকর্ড থাকতো। এখন আমি এত বছর চাকরি করার পর, এত বছর থেকে ৩২ বছর ধরে পেনশন নিচ্ছি, তার কোনো মূল্য নেই এর কাছে। ওনাদের বক্তব্য, ওনাদের নামে কমপ্লেন পড়েছে, সেই কমপ্লেনটা খতিয়ে দেখা। কিসের কমপ্লেন? ওই ভোটার লিস্ট নিয়ে, ভোটার লিস্টে নাম কাটা নিয়ে একটা কমপ্লেন পড়েছে এবং সেটা নিয়ে আমরা খতিয়ে দেখছি কি আছে দেখে। সে লিস্টটা কি আপনাদের কাছে এসছে কোনো তরফ থেকে এদের নাম কাটায়? না, একটু দেখে বলতে হবে। বিজেপি তো এখন আর কোনো দিকে কোনো কিছুই করতে পারছে না। একটাই হাতিয়ার, কিভাবে এই এসআইআর করে বৈধ ভোটারের নাম বাদ দেবে, বৈধ ভোটারের নাম বাদ দিয়ে তারা ক্ষমতায় আসবে। ভোট করে তো বিজেপি কখনো ওয়েস্ট বেঙ্গলে আসবে না। এটা একটা বিরাট বড় প্রশ্ন চিহ্ন আছে। এটা কে করেছে, কিভাবে করেছে, আদৌ তারা আছে কি না আছে, এসব তদন্ত সাপেক্ষ ব্যাপার। এটা এতে বিজেপির কোনো হাত নেই। গুন্ডাদের, দুর্বৃত্তদের হাতে, এবং এর নেতৃত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী গুন্ডাদের, আর প্রশাসনকে মিসগাইড করছেন, মুখ্যমন্ত্রীর হয়ে আশ্বস্ত করছেন অবৈধভাবে নিয়োগ হওয়া চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তী। এইরকম অস্থির অবস্থাতে মানুষ ক্ষিপ্ত হবে না তো কি হবে? সেখানটাতে তারা মনে করবে যে আমার এখানটাতে কি করা উচিত না করা উচিত, বিক্ষোভ হচ্ছে। এবং শুভেন্দু অধিকারী ভিডিও প্রকাশ করবেন আর নির্বাচন কমিশন তাদের জন্য রিপোর্ট তলব করবেন, এটা নতুন কিছু নয়। হয়রানি বনাম তাণ্ডব। এসআইআর পর্বে বাদুড়িয়ার ঘটনার পর এটাই যেন বঙ্গের রোজ নামচা হয়ে গেছে। এখনই এই ছবি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর কি হবে, আশঙ্কায় বাংলা। বিমল বসুর রিপোর্ট, জি ২৪ ঘন্টা। একটু সরাসরি বিমলের সাথে কথা বলে নি। বিমল, এই যে অশান্তি, এই সমস্ত বিষয়গুলো হলো, ফাইনালি কি দাঁড়ালো? তারপরে কি আবার শুনানি শুরু হয়েছিল? আর ওই যে যারা অভিযোগ করছিলেন যে তাদের নাম বাদ দেওয়ার বিষয়টা হয়েছে, সেইটা নিয়ে লাস্ট আপডেট কি দাঁড়ালো? দেখো, ঘটনাটা পরশুদিন একটা খবর আসে যে বাদুড়িয়ার চণ্ডীপুরে উত্তর বেনাগ্রামে ৪৫ নম্বর বুথে, সেখানে ৪৫ জনের নামে ওখানকার বিজেপি এক নেতা, মণ্ডল সভাপতি, সে ৭ নম্বর ফর্ম ফিল আপ করে ৩৩ জনের মৃত ভোটার এবং ১২ জনকে ডবল মানে দু জায়গায় ভোটার, এই অভিযোগ পেয়ে তৃণমূলের ওখানকার মেম্বার যে সে নিয়ে কিছু লোকজন নিয়ে এসে বিডিও অফিসে। এই যে ৩৩ জন, এই ৩৩ জন কি জীবিত ছিলেন? এদের বক্তব্য ৩৩ জনের জীবিত। এটা এই ঘটনায় গত পরশুদিন একটা গন্ডগোল হয়, তার পরবর্তীকালে গতকালকে বিকেলে এই মেম্বার, এই ৪৫ জন জীবিত যাদের মৃত দেখানো হয়েছে বলে যাদের অভিযোগ, তাদেরকে নিয়ে বিডিও অফিসে যায় এবং বিডিওর সঙ্গে কথাবার্তা বলে। দীর্ঘক্ষণ আলোচনার পরে বিডিও আশ্বাস দেয় বিষয়টা নিয়ে দেখবেন এবং তারপরেই সমস্যাটা মেটে। কিন্তু এই ঘটনা চাপানোত্তর তৃণমূল এবং বিজেপির মধ্যে হয়। মানে ঝামেলা আর কিছু নেই, তার মানে শুনানি যেরকম চলছিল, যেরকম সবকিছু স্বাভাবিক হয়েছে। স্বাভাবিক হয়েছে। এখন বিষয়টা নিয়ে তদন্ত দেখছে বিডিও। আচ্ছা আচ্ছা,
অনেক ধন্যবাদ বিমল। অর্থাৎ গোটা বিষয়টা এখনো স্বাভাবিক হয়েছে, কিন্তু এই রাজনৈতিক তরজাটা এখনো পর্যন্ত চলছে। বিজেপির বিরুদ্ধে তৃণমূল অভিযোগ তুলছে, পাল্টা বিজেপি এই সমস্ত অভিযোগ মানতে নারাজ। কিন্তু প্রশ্ন একটা উঠছে এই জায়গা থেকে যে বারবার বিডিও অফিসে তাণ্ডব কেন চলছে? ফরাক্কা হোক বা চাকুলিয়া হোক বা এই ধরনের ঘটনায় বিডিও অফিসে বারবার কেন? প্রদীপ চট্টোপাধ্যায় রাজনৈতিক বিশ্লেষক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপবাবু, বিডিও অফিস রাজ্য সরকারের অফিস, যারা কাজ করছেন রাজ্য সরকারি কর্মী, সেখানে তাণ্ডব করার মানেটা কি দাঁড়াচ্ছে? না দেখুন, সেখানে তাণ্ডব করার মানেটা হচ্ছে যে এই সরকারি অফিসে যে কাজগুলো হবে সেটা রাজনৈতিক ভাবে মদতপুষ্ট হতে হবে। অর্থাৎ সেখানে যাদের জোর আছে, যে রাজনৈতিক নেতৃত্বের, তার কথা মতো কাজটা করতে হবে। মানে ধরুন সরকারি প্রকল্প, তার বন্টন হবে, কিন্তু তার বন্টন কাদের মধ্যে হবে, কত দ্রুত হবে আর কতটা ধীর গতিতে হবে, সেটা তিনি ডিসাইড করে দেবেন। আপনি কদিন আগে আপনাদের মনে আছে নিশ্চয়ই যে আমরা দেখেছিলাম যে বিডিও অফিসে এসএইচজির যে সেলফ হেল্প গ্রুপের টাকা বন্টন নিয়ে কিভাবে যুব তৃণমূল নেতা তিনি একেবারে শাসিয়েছিলেন বিডিওকে। তো ফলে এই যে একটা ধারাবাহিকতা, আপনি বিডিও অফিসটাকে বিডিও অফিস হিসাবে আর দেখলে চলবে না, এটা হচ্ছে গিয়ে ব্লক পলিটিক্যাল অফিস, বিপিও তে পরিণত হয়েছে। ফলে সেই জন্য পশ্চিমবঙ্গে আজকে কিন্তু এই জায়গায় বিডিও অফিসে বারবার আমরা দেখতে পাচ্ছি সাধারণ। কিন্তু প্রদীপবাবু, যখন নির্বাচন কমিশন বারবার বলছে ব্যবস্থা নেওয়ার কথা, তারপরে যখন ব্যবস্থা নেওয়া হচ্ছে না, কোথাও গিয়ে এই বার্তাটা তো পৌঁছে যাচ্ছে যে ঠিক আছে, তোমরা যা ইচ্ছা তাই করো, মানুষের কথা বলে অফিসে তাণ্ডব চালাও, ভাঙচুর করো, বাকিটা সামলে নেবে, তোমাদের এগেনস্টে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। এই দায়িত্বটা তো নির্বাচন কমিশনকে নিতেই হবে। তার কারণ নির্বাচন কমিশন বারবার বলছে, সেই আমরা দেখেছি দুজন ARO কে যে যখন FIR করতে বলেছিল রাজ্য সরকারকে, কিন্তু রাজ্য সরকার যদি না মানে তারপরে কিন্তু আর রাজ্য সরকারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা ইলেকশন কমিশন নিচ্ছে না। ফলে ইলেকশন কমিশন তো বলেই ক্ষান্ত, তার তো কিছু যে তাকে কোনো কোর্ট অর্ডার পেশ করবে বা কারো উপরে কোথাও রিপোর্ট করবে আমরা দেখতে পাচ্ছি না। ফলে রাজ্য সরকার শীত ঘুমে চলে গেছে। এই ধরনের কথাবার্তাগুলো, শিষ্টাচারের কথাবার্তাগুলো তারা একেবারেই মেনে চলছে। আচ্ছা প্রদীপবাবু, সঙ্গে থাকুন, আমরা পরের ইস্যুতে যাই, যেখানে নির্বাচন কমিশন একটু অতি সক্রিয় হচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে এই জায়গা থেকে। কারণ এইবারে বলছে যে ভোট গণনা বা ফলাফল যাই হোক না কেন একেবারে ডিএম অফিসে হবে, সমস্ত বিষয়টাই ডিএম অফিসে করতে হবে, এমনটাই প্রাথমিকভাবে খবর পাওয়া যাচ্ছে। এবং যদি ওই জেলা শাসকের দফতরে জায়গার কোনো রকম কোনো অভাব হয়, তাহলে এরকম বলা হচ্ছে SDO অফিসে ভোট গণনা এবং ফলাফল ঘোষণা হবে। ইনিশিয়ালি 150টা গণনা কেন্দ্রের নাম CO দফতর থেকে পাঠানো হয়েছিল জাতীয় নির্বাচন কমিশনে, সেখান থেকে অনেকগুলোই নাকচ করে দেওয়া হয়েছে, 114টা গণনা কেন্দ্রকে বেছে নেওয়া হয়েছে, এমনই নির্বাচন কমিশন সূত্রে খবর। আর ঠিক এই জায়গায় যেমন এই জেলা শাসকের অফিসে গণনা হতে হবে, ফলাফল ঘোষণা করতে হবে, সেরকম রয়েছে ভোটার স্লিপ নিয়েও একটা বিষয় সামনে আসছে, যেখানে ভোটার স্লিপ বিলি করা নিয়ে আমরা জানি ঘরে ঘরে যেরকম এক একটা পলিটিক্যাল পার্টি আসে, সেখানে আমাদের পার্ট নাম্বার বা কোন বুথ সেটা লেখা থাকে, সেইখানে কোনো রকম কোনো রাজনৈতিক দলের লোগো আর ব্যবহার করা যাবে না। কমিশনের লোগো দেওয়া ভোটার স্লিপই ব্যবহার করতে হবে। যদি এর অন্যথা হয় তাহলে সেই দলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই নির্বাচন কমিশন থেকে দেওয়া হলো। এবং সেই ভোটার স্লিপে ভোটারের নাম থাকবে, কার্ড নম্বর থাকবে, পার্ট নাম্বার, বুথ নম্বর থাকবে, দলের লোগো দিয়ে ভোটার স্লিপ বন্ধ। এই দুটোর মানেটা কি, যেখানে ডিএম অফিসে এই গণনা ফলাফল এবং ভোটার স্লিপ নিয়ে এত কড়াকড়ি, কোনো জায়গা থেকে কি প্রদীপবাবু এরকম বলা যেতে পারে যে সক্রিয়তা না অতি সক্রিয়তা, কি বলবেন আপনি এটাকে? না, আমি তো বলবো নির্বাচন কমিশনের এটাই বেসিক কাজ, না সক্রিয়তা না অতি সক্রিয়তা, বেসিক কাজ। এগুলো হচ্ছে নির্বাচনী সংস্কার, আমরা বলি ইলেকটোরাল রিফর্মস। এই সংস্কারগুলোর মধ্য দিয়েই নির্বাচন পদ্ধতি আরো সুস্পষ্ট, আরো স্বচ্ছ হয়ে উঠবে। ফলে এগুলো আমরা ওয়েলকাম জানাচ্ছি। কিন্তু এই ইলেকশন কমিশনের সক্রিয়তা, অতি সক্রিয়তা বা সাধারণ সংস্কার যাই বলুন, তার উপরে ভিত্তি করে যদি কোনো রাজনৈতিক দল মনে করে যে আমরা নির্বাচনী বৈতরণী পার করে ফেলবো, তাহলে কিন্তু এটা ভুল ভাবা হবে। নির্বাচনের মতো হবে, রাজনৈতিক দলগুলোকে লড়তে হবে। ভোট গণনা, সেই ভোট গণনায় যে চাপ সৃষ্টিগুলো হয়,
যদি কোনো স্কুলে হতো বা সেই অন্য কোথাও জায়গায়, বা ভোটের আগে দলীয় লোগো দিয়ে বা অনেক স্লোগান দিয়ে ভোটার স্লিপ বিলি, এগুলো থেকে বিরত না তাহলে কি থাকা। প্রতিবাবু আমি ধরে নিতে পারি যে কাউন্টিং সেন্টারগুলো আগে যেসব স্কুলে টুলে এসব বিভিন্ন জায়গায় হতো বা আলাদা করে তৈরি করে হতো, সেখানে একটা পলিটিক্যাল প্রেশারের জায়গা তার মানে এতদিন ধরে ছিল? অবশ্যই। আমরা তো পশ্চিমবঙ্গে এই ঘটনা দেখেছি যে কেন্দ্রীয় বাহিনী উপস্থিত রয়েছে, তা সত্ত্বেও তাদের সামনে কিভাবে দু দলের লোকজন হাতাহাতিতে জড়িয়ে পড়েছে, একে অপরের প্রতি আস্ফালন কিভাবে দেখিয়েছে, তো ফলে স্লোগান শাউটিং হয়েছে। ফলে এইগুলো থেকে বিরত থাকার জন্য খুব ভালো যে এগুলো হোক, কিন্তু আমি বলার চেষ্টা করছি যে নির্বাচন কমিশনের এটা একটা সংস্কার বলতে পারে, কিন্তু এটার উপর ভিত্তি করে নির্বাচনী বৈতরণী কিন্তু পার করা যাবে না। কোনো একটা রাজনৈতিক দল যদি ভাবে যে এটাতে কোনো একজন রাজনৈতিক দল ব্যাকফুটে চলে গেল, সেটা ভাবার কোনো কারণ নেই। অনেক ধন্যবাদ প্রদীপবাবু, আমাদের সঙ্গে ছিলেন রাজনৈতিক বিশ্লেষক। আমরা এই জায়গা থেকে একটু আমাদের আরেক প্রতিনিধি অর্কদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে, অর্কদীপ্তর কাছে যাব। অর্কদীপ্ত, ঠিক কোন ভাবনা থেকে নির্বাচন কমিশনের এই দুই সিদ্ধান্ত? দেখো, এক নম্বর হচ্ছে জেলা শাসকের দপ্তরে নির্বাচন কমিশন স্থির করেছে যে এবারে ভোটে যাবতীয় গণনা এবং ফলাফল ঘোষণা করা হবে, এবং যদি একান্তই কোনো জায়গাতে কোনো জেলা শাসকের দপ্তরে জায়গার অভাব হয় সেক্ষেত্রে এসডিও দপ্তরে করা হবে। ঠিক কি ভাবনা থেকে বা কি জন্য এই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের সেটা পরিষ্কার নয়, তবে নির্বাচন কমিশন চাইছে এটা শুধুমাত্র জেলা শাসকের দপ্তরেই রাখতে, অন্য কোনো জায়গাতে বিকেন্দ্রীকরণ করতে চাইছে না, এবং একেবারেই সরকারি দপ্তর জেলা শাসকের দপ্তর জেলা শাসক তার হাতে তার কন্ট্রোলই রাখতে চাইছেন পুরো বিষয়টা, এবং অবশ্যই করে সেটা সেন্ট্রাল ফোর্সের নজরদারিতেই হবে, এবং একমাত্র এসডি অফিসে তখনই যাবে যখন সেখানে জায়গার অভাব হবে। অন্যান্য বছরের মতো আমরা দেখেছি এখানে স্কুল কলেজে বিভিন্ন জায়গাতে গণনা কেন্দ্র হয়, সেরকম কিছু করতে চাইছে না কমিশন, একেবারেই জেলা শাসকের দপ্তরের মধ্যেই আবদ্ধ রাখতে চাইছে। ফলে ঠিক কি কারণে এই সিদ্ধান্ত সেটা না জানা গেল। 150টা গণনা কেন্দ্রের প্রস্তাব পাঠানো হয়েছিল, যার মধ্যে বিভিন্ন স্কুল কলেজ বা অন্যান্য কেন্দ্র ছিল, সেগুলোকে কিন্তু নাকচ করে দেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে, সেটা 114তে নামিয়ে আনা হয়েছে। সব্যসাচী, অনেক ধন্যবাদ অর্কদীপ্ত। আর আমরা রাজনৈতিক প্রতিক্রিয়া নিয়েছি দেবদীপ সরকার এবং জয়প্রকাশ মজুমদার তৃণমূল কংগ্রেসের। শোনাই। যে কোনো পরিস্থিতিতে বিজেপি তৈরি লড়ার জন্য যে কোনো জায়গায় গণনা হোক, তবে সেটা যেন একটু শান্তিপূর্ণ জায়গা হয়। সাধারণত বহু জায়গায় রাজ্য নির্বাচন কমিশনকে একটি রাজ্য নির্বাচনী দপ্তরে পরিণত করেছিল তৃণমূল সরকার, এবং এই তৃণমূল সরকার যেভাবে মানুষের বিরোধিতা করার অধিকারকে বাজেয়াপ্ত করেছিল, ভোটদানের অধিকারকে চুরি করে নিয়েছিল, সেটা বন্ধ হোক। সেই জায়গা থেকে মুক্তি দেওয়ার জন্য যে কোনো পদক্ষেপকে আমরা স্বাগত জানাচ্ছি। ইলেকশন কমিশন চরম অপদার্থ এবং অপ্রস্তুত এই পুরো ব্যাপারে, এ নিয়ে তো কারোর সন্দেহ নেই। সুপ্রিম কোর্টে সেটা বারবার সামনে এসছে, অনেক মিথ্যে কথা বোঝানোর চেষ্টা করেছে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টকে, কিন্তু তাদের কার্যকলাপই তো বুঝিয়ে দিচ্ছে। এখনো লক্ষ লক্ষ নাকি নোটিশই ইস্যু হয়নি। এই লজিক্যাল ডিসক্রিপেন্সি, এটা ভগবান জানে কোত্থেকে এদের মাথায় উদ্ভাবনী শক্তি আসলো। বিজেপির নির্দেশে মিথ্যে কথার ঝুড়ি টানাশাহি চালাচ্ছে নির্বাচন কমিশন, আর নিজেরা অপদার্থ, নিজেরা নিজেদের কাজটা করতে পারছে না। আর এবার বিধানসভা দিকে একটু নজর দিই, যেখানে বিধানসভার অধ্যক্ষের ভূমিকা নিয়ে বিরোধী দল তো সুর চড়ায়, অধ্যক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে। এবার শাসক দলই প্রশ্ন তুলছে, শাসক দলই ক্ষুব্ধ স্পিকারের সিদ্ধান্তে, এবং খোদ পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তিনি অধ্যক্ষের ভূমিকা নিয়ে আপত্তি তুলছেন। তিনি বলছেন যেখানে বিজেপি বিধায়করা নেই, ওয়াকআউট করেছিলেন বিজেপি বিধায়করা, সেই খবর আমি পরে আসছি, তবে সেই জায়গা থেকে নেই, তাদেরকে বলার সুযোগ দেওয়া হচ্ছে না, মাইক অফ করে দেওয়া হচ্ছে, এই ধরনের একগুচ্ছ অভিযোগ তুলেছেন শোভনদেব চট্টোপাধ্যায়। এটা অস্বস্তিকর বা অস্বস্তি লাগছিল। আমি তো সিনিয়র মোস্ট লেভেলে উইদিন দ্য অ্যাসেম্বলি, আমার থেকে সিনিয়র কেউ নেই এখানে এখন সেখানে, এবং পরিষদীয় মন্ত্রীও বটে। উনি একটু তো ধৈর্য নিয়ে কাজ করতে পারতেন, এবং এই কথাবার্তাগুলো বলছিলেন, সেই কথাবার্তাগুলো কোনোটাই আমার কাছে খুব ভালো লাগেনি। ক্ষোভই হয়েছিল, সত্যি সত্যি ক্ষোভ হয়েছিল যে এইভাবে কথা বলবেন কেন উনি। উনি যেন স্পিকার, আমিও তো পরিষদীয় মন্ত্রী, সেইটুকু আমাকে সম্মান দেবেন। পরবর্তীকালে উনি এসছেন আমার ঘরে, এবং উনি যথেষ্ট দুঃখিত এই জন্য।
অর্থাৎ অধ্যক্ষের ভূমিকায় যেমন শোভেন্দু চট্টোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করছেন, আর বিজেপির খবর আপনাদের দেখায় যেরকম বলছিলাম আপনাদের, শুরুতেই ওয়াকআউট করে যায় বিজেপি। আজকে বিজেপিও কিন্তু অধ্যক্ষের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেই ওয়াকআউট করেছেন। এবারে মুশকিলটা হচ্ছে শাসক দল অধ্যক্ষের বিরুদ্ধে ক্ষোভ জানাচ্ছে, বিরোধী দল অধ্যক্ষের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে ওয়াকআউট করছে, আর বিরোধী দল ওয়াকআউট করার পরেও ফাঁকা বিধানসভায় কেন শাসক দলের বিধায়করা বলতে সুযোগ পাচ্ছেন না তাই নিয়েও অধ্যক্ষের বিরুদ্ধে ক্ষোভ জানাচ্ছে। কি চলছে গোটা বিষয়টা একটু প্রবীর রয়েছেন আমাদের প্রতিনিধি, প্রবীরের কাছ থেকে জানি। প্রবীর, দেখো, সপ্তদশ বিধানসভার অধিবেশনের আজকে শেষ দিন ছিল। এই শেষ দিনের প্রথম দিকে দেখা গেল যে বিজেপি বিধায়করা তারা স্পিকারের বিরুদ্ধে নিরপেক্ষতার অভিযোগ তুললেন, যে স্পিকার নিরপেক্ষ নয়। কেন এই প্রশ্ন কেন তুললেন তারা? যে গতকাল অগ্নিমিত্রা পল যে মন্তব্য করেছিলেন তার বিরুদ্ধে নিন্দা করেছেন স্পিকার, যে শাসক দলের একতরফা কথা শুনে সেখানে নিন্দা করা হয়েছে। যদিও শাসক দল বলছে সে সময় বিজেপি কিন্তু বিধানসভার কক্ষ ওয়াকআউট করে বেরিয়ে গেছিল। তবু আজকে শেষ দিনের অধিবেশনে দেখা গেল যে শাসক দল, স্পিকার এবং বিজেপির যে তরজা গত 5 বছর ধরে দেখা গেছে বিধানসভার অধিবেশনের কক্ষে, সেটা কিন্তু শেষ দিনেও বজায় থাকলো। এবং পাশাপাশি আরও একটি ছবি আজকে নজির কাড়লো, সেটা হচ্ছে যে শাসক দলের কয়েকজন মন্ত্রীর সঙ্গে অধ্যক্ষের মনোমালিন্য ছবি কিন্তু আজকে সামনে এলো। শাসক দলের বিধায়ক, বিশেষ করে পরিষদীয় মন্ত্রী, তারা অভিযোগ করছেন যে বিজেপির বিধায়ক যারা হাউসে থাকেন না, যাদের যখন বলার সময় তারা ওয়াকআউট করে চলে যান, পরে বেরিয়ে এলে তাদেরকে বলতে দেওয়ার সুযোগ করে দেওয়া হয়। যদি শাসক দলের অথচ শাসক দলের মন্ত্রীরা যারা সকাল থেকে হাউসে থাকেন, স্পিকার তাদেরকে বলার সুযোগ করে দিচ্ছেন না। প্রবীর আসবো এই শাসক দলের পার্টটায় আসবো, যেখানে কেন তাদের অসন্তুষ্ট। আমি তোমার কাছে আসার আগে একটু এই ওয়াকআউট নিয়ে বিজেপি বিধায়কের বক্তব্যটা আগে শোনাই, তারপর তোমার কাছে আসছি। প্রতিবাদ করে আজকে ওয়াকআউট করলাম এবং আমরা মনে করি এই তৃণমূলের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তুষ্টিকরণের সরকার, শুধুমাত্র এক শ্রেণীর জাতিকে তুষ্ট করবার জন্যে অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে এ ধরনের নিন্দাসূচক মিথ্যা প্রস্তাব আনা হয়েছে। আমরা ধিক্কার জানাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের সিদ্ধান্তের বিরুদ্ধে। বেশ, ধিক্কার জানিয়ে বিজেপি বিধায়করা ওয়াকআউট করলেন। ঠিক এবারে তো শাসক দলের বিধায়করা রইলেন, তারাও তো বলতে চাইবেন, কিন্তু প্রবীর অভিযোগ উঠল তাদেরকেও আটকানো হলো, তাই তো? দেখো, বিজেপির বিধায়করা তারা ওয়াকআউট করে চলে গিয়েছিলেন সারাদিনের জন্য। পরে দেখা গেল আরও 2-3 জন বিধায়ক তারা কিন্তু অধিবেশন কক্ষে ছিলেন। শাসক দলের শুধু বিধায়করা, কয়েকজন মন্ত্রী অভিযোগ করেছেন যে বিজেপির বিধায়কদের বলার সময় তারা ছিলেন না, অথচ পরে স্পিকার তাদের বলতে অ্যালাউ করলেন যখন তারা বিধানসভার কক্ষে এলেন। অথচ মন্ত্রীরা তারা বসে আছেন, সিনিয়র মন্ত্রী, তাদেরকে অ্যালাউ করছেন না স্পিকার। ফলে স্পিকারের সঙ্গে একদম প্রকাশ্যে আজকে বিধানসভার অন্দরে একটা মনোমালিন্য ছবি কিন্তু সামনে উঠে এসেছে। এবং এই মনোমালিন্য এমন একটা জায়গায় গেছিল যেখানে দেখা গেছে, শোনা যাচ্ছে যে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু যখন হাউসে রিসেস চলছিল ঠিক সেই সময় শোভনদেব চট্টোপাধ্যায়ের ঘরে গিয়ে এই মনোমালিন্য মেটানোর চেষ্টাও তিনি করেছেন বলে খবর। এই অবস্থায় দাঁড়িয়ে স্পিকার যখন আজকে এই সপ্তদশ অধিবেশনের শেষ সময় ভোট অফ থ্যাঙ্কস দিচ্ছিলেন, সেই সময় স্পিকারও কিন্তু হাউসের মধ্যে বলেছেন যে হাউস চালাতে গেলে তাকে অনেক কঠোর সিদ্ধান্ত নিতে হয়, কোনো সিদ্ধান্তকে কেউ ব্যক্তিগতভাবে নেবেন না, বিধানসভার অন্দরে গণতন্ত্র বাঁচাতে তাকে সিদ্ধান্ত নিতে হয়। সেই সিদ্ধান্ত কারোর ভালোও লাগতে পারে, সেই সিদ্ধান্ত কারোর মন্দও লাগতে পারে, কিন্তু গণতান্ত্রিক পরিবেশ বাঁচাতে তাকে সিদ্ধান্ত নিতে হয় বলে ভোট অফ থ্যাঙ্কসে জানিয়েছেন স্পিকার। স্বাভাবিকভাবে গত 5 বছর ধরে শাসক বিরোধী তরজা অবিরাম দেখেছি আমরা বিধানসভার অন্দরে, কিন্তু একদম শেষ দিনে এসে যেভাবে কয়েকজন মন্ত্রীর সঙ্গে স্পিকারের একদম মনোমালিন্য ছবি একদম হাউসের মধ্যে সামনে এলো, সেটা রাজনৈতিক মহলে নজর কেড়েছে বলে মনে করা হচ্ছে। প্রবীর সঙ্গে থাকো, কারণ টেকনিক্যালি ধরে নিই যে স্পিকার নিরপেক্ষ থাকার চেষ্টা করলেন এবং সেই নিরপেক্ষ থাকার চেষ্টা করতে গিয়ে শাসক বিরোধী উভয়েরই বিরাগভাজন হলেন। আর শুরুটা যেটা হয়েছিল অগ্নিমিত্রা পলের বক্তব্য নিয়ে, যেখানে অগ্নিমিত্রা পল গতকাল যে মন্তব্য করেছিলেন, সংখ্যালঘু ইস্যুতে ক্রিমিনাল সংখ্যালঘুদের বাঁচানোর চেষ্টা করছে সরকার, পাল্টা ফিরহাদ হাকিমের প্রতিবাদ করেছিলেন। এই ইস্যুতে এখনো পর্যন্ত যা জানা গেছে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনা হয়েছে অগ্নিমিত্রা পলের বিরুদ্ধে এবং এই নিয়ে স্পিকারের কাছে অভিযোগও জানিয়েছে তৃণমূল। এই নিয়ে কি বক্তব্য আগে আপনাদের শোনাই। আপনারা আপনাদের সরকার সংখ্যালঘুদের ব্যবহার করে ভোট ব্যাংকের জন্য আপনারা তাদেরকে ক্রিমিনাল বানাচ্ছেন। মেয়র হয়ে আপনি আপনার সম্প্রদায়ের জন্য কি করেছেন? আমি যেটা পয়েন্ট আউট করেছি তার জবাব দিন। আপনি 15 বছরের রেকর্ড দেখান যে মাদ্রাসা থেকে কতজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, IAS
আইএফএস বা ইসরোর মতো সায়েন্টিস্ট বেরিয়েছে। আপনাদের ইলেকশন রাজনীতির বেনিফিটের জন্য আপনারা ভোট ব্যাংকের জন্য শুধু সংখ্যালঘুদের ব্যবহার করেন। আমরা কিন্তু সেটা করি না, আপনারা ধর্ম নিয়ে রাজনীতি করেন। আমরা ক্রিমিনাল নই, আমরা ক্রিমিনাল নই, আমরা ক্রিমিনাল নই। আর এই সব বিষয়ের পরে আজকে অগ্নিমিত্রা পলের কি বক্তব্য, এটা এগুলো গতকালের বক্তব্য ছিল, গতকালের তরজা ছিল, আজকে শুনুন। যখন ফিরাদ হাকিম বললেন যে দাওয়াতে ইসলাম একজনও যদি কনভার্ট করা যায় সোজা জান্নাত, আমি চাই 50% অফ দ্য পপুলেশন অফ ওয়েস্ট বেঙ্গল উর্দুতে কথা বলবে, আমি সেই স্বপ্ন দেখি। নিন্দা প্রস্তাব এনেছিলেন আপনারা শুধু মানুষকে, শুধু মুসলিম নয়, আপনারা প্রত্যেকটা মানুষকে ব্যবহার করে এসেছেন। কি হিন্দু, কি মুসলিম, কি খ্রিস্টান, কি শিখ, সবাইকে শুধু ব্যবহার করেছেন নিজস্ব এজেন্ডার জন্য। কালকে আপনাদের আমি এক্সপোজ করে দিয়েছি। এই ইস্যুটা দিনের শেষে কোন জায়গায় দাঁড়ালো প্রবীরের কাছ থেকে জানবো খুব সংক্ষেপে। প্রবীর, দেখো, গতকাল যেটা আমরা দেখেছিলাম বিধানসভার ভেতরে অগ্নিমিত্রা পলের যে বক্তব্য ছিল যে এক নির্দিষ্ট একটি সম্প্রদায়কে, সংখ্যালঘু সম্প্রদায়কে ক্রিমিনাল বলেছেন, এই অভিযোগ শাসক দলের বেঞ্চে। সেখানে দাঁড়িয়ে একদম ফিরাদ হাকিমের মতো প্রথম যার সারির যিনি মন্ত্রী, তিনি উত্তর দিয়েছেন, পুরো বিধানসভা শাসক দলের উত্তর দিয়েছেন। এবং তৃণমূল কংগ্রেস চেয়েছিল বিধানসভার অন্দরে স্পিকার অগ্নিমিত্রা পলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক, কিন্তু অগ্নিমিত্রা পলকে সতর্ক করেই ছেড়ে দিয়েছিলেন স্পিকার। বাধ্য হয়ে যেটা বলছে শাসক দল, যে বাধ্য হয়ে তারা আজকে আবার, যেহেতু স্পিকারের সিদ্ধান্তে তারা খুশি ছিলেন না গতকাল, তাই বাধ্য হয়ে আজকে আবার অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ এনেছেন। এবং যেহেতু বিধানসভার আজকের অধিবেশনের শেষ দিন ছিল, বাজেট অধিবেশনের শেষ দিন ছিল, সেক্ষেত্রে দাঁড়িয়ে স্পিকার তিনি বিষয়টি বিবেচনাধীন বলেই আজকে রেখে দিয়েছেন। স্বাভাবিকভাবেই একটা জিনিস যেটা বলার, গতকাল থেকে কিন্তু শাসক দলের সঙ্গে স্পিকারের মনোমালিন্য ছবি কিন্তু এই অগ্নিমিত্রা পলকে নিয়েই সামনে এসেছিল বলে মনে করছে রাজনৈতিক মহল। অনেক ধন্যবাদ প্রবীর। সরকারি প্রকল্পে কাটমানি রুখতে কড়া ব্যবস্থা, একেবারে হেল্পলাইন চালু করে দিল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। কেউ কাটমানি নিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি পূর্ব মেদিনীপুরের জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপারের। অভিযোগ জানাতে আলাদা করে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।